আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমরা সেন্টেন্সের ডেফিনেশন এবং ক্লাসিফিকেশন সম্পর্কে আলোচনা করব। তো সেন্টেন্স ডেফিনেশনের বেলায় যদি আমরা আসি, তাহলে সেন্টেন্সের ডেফিনেশন হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স অর থট। এ গ্রুপ অফ ওয়ার্ডস মানে একগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি দ্যাট মেক্স এ কমপ্লিট সেন্স অর থট, যেটা দ্বারা একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, ইজ কল্ড এ সেন্টেন্স। এ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ বা শব্দ সমষ্টি যদি পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, কমপ্লিট সেন্স অর থট বা পরিপূর্ণ অর্থ যদি প্রকাশ করে, তাহলেই তাকে শুধু সেন্টেন্স বলা যাবে। অর্থাৎ একগুচ্ছ শব্দ যদি কোনো সময় একসাথে বসে একটা ইনকমপ্লিট অর্থ প্রকাশ করে, তাহলে সেটা সেন্টেন্স হবে না। অর্থাৎ একটা সেন্টেন্স হতে গেলে তাকে একগুচ্ছ শব্দের একটা কমপ্লিট সেন্স থাকতে হবে, শব্দ সমষ্টি একটা পরিপূর্ণ অর্থ থাকতে হবে, তাহলে তাকে আমরা সেন্টেন্স বলবো। যেমন এক্সাম্পল দিলে, হি প্লেজ ক্রিকেট, যেমন সে ক্রিকেট খেলে, হ্যাঁ, শি প্লেজ ক্রিকেট। তারপরে হচ্ছে আরেকটা এক্সাম্পল দিই, যদি আমরা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এই দুটো হচ্ছে আমাদের সেন্টেন্সের এক্সাম্পল। এখানে বেশ কয়েকটি শব্দ রয়েছে বা ওয়ার্ডস রয়েছে, হি প্লেজ ক্রিকেট, এই তিনটি শব্দ, এই সেন্টেন্সে তিনটি শব্দ, যেমন হি প্লেজ ক্রিকেট, সবগুলো মিলে হচ্ছে এক গ্রুপ অফ ওয়ার্ডস, এবং এরা একটা কমপ্লিট অর্থ প্রকাশ করতে পেরেছে। যেমন এর অর্থ কি, হি প্লেজ ক্রিকেট, সে ক্রিকেট খেলে, আমরা এই ওয়ার্ডগুলো দ্বারা একটা অর্থ বুঝতে পারছি, সেটা হচ্ছে সে ক্রিকেট খেলে। আবার নিচের যে সেন্টেন্সটি, এখানে আরও বেশ কয়েকটি ওয়ার্ড রয়েছে, সেগুলো হচ্ছে দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এই ওয়ার্ডগুলো পাশাপাশি বসে একটা কমপ্লিট সেন্সকে প্রকাশ করছে। যেমন সূর্য পূর্ব দিকে উদিত হয়, আমরা এটা দ্বারা একটা সম্পূর্ণ অর্থ বা পরিপূর্ণ অর্থ বুঝতে পারি, তাই এই দুটো হচ্ছে আমাদের সেন্টেন্স। আবার এই সেন্টেন্সের ওয়ার্ডগুলোই যদি আমাদের একটু এলোমেলো হয়, পরিপূর্ণ অর্থ প্রকাশ না করে, তখন সেটাকে সেন্টেন্স আমরা বলতে পারি না। তাহলে সেন্টেন্স হতে গেলে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড এমনভাবে বসবে যেন সবগুলো মিলে একটা কমপ্লিট সেন্স বা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, তাহলে তাকে আমরা কেবল সেন্টেন্স বলতে পারি। তো আমাদের একটি সেন্টেন্সের সাধারণত দুটি পার্ট থাকে। একটি সেন্টেন্সের পার্ট কয়টা থাকে? দুইটি পার্ট। প্রতিটি সেন্টেন্সের দুইটা পার্ট থাকবে। যেমন একটি হচ্ছে সাবজেক্ট এবং আরেকটি হচ্ছে প্রেডিকেট। সাবজেক্ট, প্রেডিকেট। বাংলায় যেটাকে আমরা বলি সাবজেক্ট মানে হচ্ছে উদ্দেশ্য, প্রেডিকেট মানে হচ্ছে বিধেয়। এ হচ্ছে আমাদের সেন্টেন্সের দুটি পার্ট। প্রতিটি সেন্টেন্সের এই দুটো পার্ট থাকে। তাহলে আমরা আজকে জেনে নেব এখানে সাবজেক্ট কি এবং প্রেডিকেট কি। সাবজেক্ট হচ্ছে সেন্টেন্সে যার সম্পর্কে বলা হয়, অর্থাৎ কোনো সেন্টেন্সে যাকে উদ্দেশ্য করে বা যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। আর প্রেডিকেট হচ্ছে সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হবে, সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয়, সেন্টেন্সে সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে প্রেডিকেট বা বিধেয়। আবার সেন্টেন্সে যার সম্পর্কে বা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমরা বলে থাকি, বা যে ব্যক্তি বা বস্তুকে উদ্দেশ্য করে আমরা কিছু বলি, সেই ব্যক্তি বা বস্তু হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। আর সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো আমরা বলি, সেই কথাগুলো হচ্ছে আমাদের প্রেডিকেট। যেমন যদি একটা সেন্টেন্স লিখি এরকম, they go to school, হ্যাঁ, তাহলে এখানে আমরা এটা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে এই দে। কারণ হচ্ছে এই সেন্টেন্সে আমরা দে ওয়ার্ডটা সম্পর্কে বা দে যে শব্দটি রয়েছে সেটি সম্পর্কে আমরা
একটি কথা বলতেছে, যেমন দে গো টু স্কুল। এই দে সম্পর্কে, যার সম্পর্কে বলছি বা যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে বলি, সে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে দে। আবার এই সাবজেক্ট সম্পর্কে যে কথাগুলো আমরা বলবো, এই সাবজেক্ট সম্পর্কে আমরা যে কথাগুলো বলবো, যেমন সাবজেক্ট হচ্ছে দে। দে কী করে? গো টু স্কুল। তারা কি? তারা স্কুলে যায়। এই তাদের সম্পর্কে যে বলা হচ্ছে কথাটি, তারা স্কুলে যায়, এই অংশটুকু হচ্ছে আমাদের প্রেডিকেট বা বিধেয়। ঠিক এরকম আরেকটি এক্সাম্পল আমরা দিই, যেমন হচ্ছে দ্য পেন রাইটস ওয়েল। অর্থাৎ এই সেন্টেন্সটির সাবজেক্টকে, তাহলে এই সেন্টেন্স সাবজেক্ট হচ্ছে দ্য পেন। আমরা কলমটি সম্পর্কে বলছি, তাহলে কলমটি হচ্ছে এখানকার সাবজেক্ট, এবং কলমটি সম্পর্কে যে কথাটা বলা আছে সেন্টেন্সে, যেমন রাইটস ওয়েল, লেখে ভালো, তাহলে এইটা হচ্ছে প্রেডিকেট এবং এটা হচ্ছে সাবজেক্ট। তো এই হচ্ছে সেন্টেন্স এর ডেফিনেশন এবং এর সেন্টেন্সের পার্ট। এরপরে আমরা আলোচনা করব সেন্টেন্সের ক্লাসিফিকেশন সম্পর্কে। 5 নম্বরে হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স এই হচ্ছে অর্থ অনুসারে আমাদের 5 প্রকার সেন্টেন্স। আবার সেন্টেন্সকে গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্স। গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স 3 প্রকার। গঠন অনুসারে সেন্টেন্স কত প্রকার? 3 প্রকার। সেগুলো হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো ক্লাসিফিকেশনের বেলায় সেন্টেন্সকে 2 ভাবে ক্লাসিফিকেশন করা হয়। একটা হচ্ছে অ্যাকর্ডিং টু মিনিং বা অর্থ অনুসারে, এবং আরেকটি হচ্ছে অ্যাকর্ডিং টু স্ট্রাকচার বা গঠন অনুসারে। তাহলে অ্যাকর্ডিং টু মিনিং অনুসারে সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্স। আর গঠন অনুসারে সেন্টেন্স 3 প্রকার: সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ড সেন্টেন্স। তো আজকে আমরা এই অ্যাকর্ডিং টু মিনিং যে 5 প্রকার সেন্টেন্স রয়েছে, সেই সেন্টেন্সগুলোর পরিচয় এবং স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্স 5 প্রকারের মধ্যে প্রথমটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স দ্বারা সাধারণ কোনো বিবৃতি বা বর্ণনা, সাধারণ কোনো বিবৃতি বা বর্ণনা বোঝায়। আর সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বাক্য বলে। তাহলে এটা দ্বারা সাধারণ কোনো বিবৃতি বা বর্ণনা বোঝাবে, বা স্টেটমেন্ট, ইংলিশে যেটাকে আমরা বলি স্টেটমেন্ট বোঝাবে। সিম্পল স্টেটমেন্ট, সাধারণ স্টেটমেন্টগুলো আমরা যে সেন্টেন্স দ্বারা প্রকাশ করি, সেই সেন্টেন্সটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স বা বিবৃতিমূলক বা বর্ণনামূলক বাক্য। তো এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হয় এইরকম: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সের যদি এক্সাম্পল দিই, তাহলে সেটার এক্সাম্পল হবে শুরুতে সাবজেক্ট লিখতে হবে, যেমন হি, এরপরে হচ্ছে ভার্ব দিতে হবে। যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দিই, তাহলে ভার্বের সাথে এস বা ইএস দিব আমরা, যেমন হি রিডস ইন ক্লাস 9, সে 9ম শ্রেণীতে পড়ে। হচ্ছে একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল, মানে সাধারণ বর্ণনা বোঝাচ্ছে। যেমন হচ্ছে আই ডু নট হ্যাভ পেন, আমার কলম নেই, আমার কোনো কলম নেই। এটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্সের এক্সাম্পল। যেমন আরেকটি এক্সাম্পল যদি দেই, আই নো হিম, সাবজেক্ট ভার্ব, এটা তো অবজেক্ট আছে আমাদের, এটাতে অবজেক্ট আছে কিন্তু এখানে অবজেক্ট নেই, এক্সটেনশন রয়েছে। তাহলে এই অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার। ইন্টারোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা, ইন্টারোগেটিভ সেন্টেন্স বা এটার বাংলা অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য, যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জিজ্ঞাসা করা হয় বা জানতে চাওয়া বোঝায়। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো জিজ্ঞাসা বা জানতে চাওয়া বোঝায়,
আস্ক অর ইন্টারোগেটস করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে বা প্রশ্নবোধক বাক্য বলে। প্রশ্নবোধক বাক্য। তাহলে এই সেন্টেন্সটির কাজ হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া বা জিজ্ঞাসা বোঝায়। আস্ক অর ইন্টারোগেটস। ইন্টারোগেটিভ সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় বা কোনো কিছু জানতে চাওয়া বোঝায় বা জিজ্ঞাসাকে প্রকাশ করা হয়ে থাকে। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা কোনো কিছু জানতে চাওয়া প্রশ্ন করা বোঝায় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি দুই রকমের হতে পারে। এক নম্বরে হচ্ছে যদি কোনো অক্সিলারি ভার্ব দ্বারা ইন্টারোগেটিভ সেন্টেন্স শুরু হয় তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটি হবে এরকম: অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এখানে প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব যেটা আমাদের আছে এটা থাকতে অনেক সময় থাকে, আবার অনেক সময় থাকে না। কিছু কিছু সেন্টেন্স যেমন হচ্ছে ডো ডাজ দ্বারা করলে এখানে প্রিন্সিপাল ভার্বটা থাকবে, আবার শুধু অক্সিলারি ভার্ব ডো ডাজ বা এইগুলো ছাড়া যে অক্সিলারি ভার্বগুলো যেমন বি ভার্ব দ্বারা যদি করা হয় তাহলে এখানে আবার প্রিন্সিপাল ভার্বটা থাকে না। প্লাস এক্সটেনশন অবজেক্ট এবং এখানে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এ হচ্ছে অক্সিলারি ভার্বযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। আর কোনো কোনো সময় আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো হয় WH ওয়ার্ড দ্বারা। কী দ্বারা? WH, যেমন হো, হুইচ, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ ইত্যাদি দ্বারা এই ওয়ার্ডগুলোকে বলে WH ওয়ার্ড। তাহলে এই স্ট্রাকচারটা হবে WH ওয়ার্ড প্লাস এইখানে একটা অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব প্লাস এইখানে সাবজেক্ট প্লাস হচ্ছে মূল ভার্ব, যে ভার্বটা থাকবে সেই ভার্বটা এখানে বসবে, প্লাস অবজেক্ট বা এক্সটেনশন এবং এটা হচ্ছে প্রশ্নবোধক চিহ্ন। এ হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যদি একটা এক্সাম্পল দিই আমরা অক্সিলারি ভার্ব দ্বারা, যেমন অক্সিলারি ভার্ব দ্বারা এক্সাম্পল হচ্ছে এরকম: এম আই এ স্টুডেন্ট। এটা একটা অক্সিলারি ভার্ব। এই সেন্টেন্সটাতে শুধু অক্সিলারি ভার্বটাই ছিল, এখানে লিঙ্কার হিসেবে কাজ করে এরা, আর কোনো প্রিন্সিপাল ভার্ব বা মেন ভার্বটা এখানে নেই। কিন্তু যদি ডো দিয়ে করা হয়, ডো ইউ নো হিম, এই যে এখানে ডো ডাজ আসলে আমাদের এখানে প্রিন্সিপাল ভার্ব থাকে। আবার WH আমরা করেছিলাম হচ্ছে WH ওয়ার্ড দ্বারা, যেমন হচ্ছে হোয়াট ডো ইউ ওয়ান্ট, হোয়ার ডাজ হি লিভ। ঠিক আছে, এই হচ্ছে WH ওয়ার্ড দ্বারা আমাদের কোশ্চেন। ডো ডাজ দ্বারা কোশ্চেন, যেখানে অক্সিলারি ভার্ব এরপরে প্রিন্সিপাল ভার্ব থাকে। আবার শুধু অক্সিলারি ভার্ব এম ইজ আর বা টু বি ভার্ব থাকলে আমরা টু বি ভার্ব যদি সেন্টেন্সে অক্সিলারি ভার্ব অন্য কোনো ভার্ব ছাড়া থাকে তাহলে আমরা এইভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো, বা এই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের এক্সাম্পল। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে আমাদের প্রত্যেকটা সাবজেক্টের পূর্বে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্রতিটা সাবজেক্টের পূর্বেই একটা অক্সিলারি ভার্ব থাকে, প্রতিটা সাবজেক্টের পূর্বেই অক্সিলারি ভার্ব অবশ্যই থাকবে। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল। ইম্পারেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স বা এটাকে আমরা বলি অনুজ্ঞাসূচক বাক্য। অনুজ্ঞা অর্থাৎ অনুজ্ঞা প্রকাশ করে। অনুজ্ঞা কী কী রয়েছে আমাদের? অনুজ্ঞার মধ্যে হচ্ছে আদেশ, উপদেশ, অনুরোধ, নিষেধ। এবং আদেশ হচ্ছে অর্ডার বা কমান্ড, উপদেশ অ্যাডভাইস, অনুরোধ রিকোয়েস্ট এবং নিষেধ হচ্ছে ফরবিড। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা আমাদের এই মোডগুলো প্রকাশ করা হয়। এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের মোড। সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্সের এই 4টি মোড থাকে, বা অনুজ্ঞাসূচক বাক্যে এই 4টি ধরন আমাদের থাকবে: আদেশ, উপদেশ, অনুরোধ এবং নিষেধ প্রকাশ করবে ইম্পারেটিভ সেন্টেন্সে।
তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বা নিষেধ বোঝায় তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা কীরকম? এই ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সগুলো সরাসরি ভার্ব দ্বারা শুরু হয়, যেমন হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যাই বলি আমরা, অবজেক্ট বা এক্সটেনশন এবং এর শেষে ফুল স্টপ বসবে। আবার এই ইম্পারেটিভ সেন্টেন্স আরেকটা স্ট্রাকচার হয়, একটি স্ট্রাকচার হচ্ছে ভার্ব দ্বারা, আর 2 নম্বর যে স্ট্রাকচারটি হয় সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এই 2 ধরনের স্ট্রাকচার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখতে পাই, লেট প্লাস অবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট। লেট প্লাস অবজেক্ট এবং ভার্ব প্লাস অবজেক্ট, এই 2 ধরনের স্ট্রাকচার আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে দেখতে পাই। আরেকটি হচ্ছে শুধু ভার্ব প্লাস অবজেক্ট। ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ভার্ব প্লাস অবজেক্ট, যেমন শুধু ভার্বের আর অবজেক্ট নিয়ে বা এক্সটেনশন নিয়ে যে আমাদের ইম্পারেটিভ সেন্টেন্স, সেটার এক্সাম্পল হচ্ছে যেমন আমরা বলি অনেক সময় অর্ডার করি, ওপেন দ্য ডোর। ওপেন দ্য ডোর অর্ডার বা কমান্ড বোঝায়, অথবা শাট দ্য উইন্ডো, শাট দ্য উইন্ডো। এই যে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হলো এবং একটা অবজেক্ট, আর সেটা ফুল স্টপ। আবার উপদেশ বুঝাইতে আমরা বলি অনেক সময় এরকম, যেটাকে আমরা রিড অ্যাটেন্টিভলি, ঠিক আছে। আবার এরকম হতে পারে রিকোয়েস্ট বোঝাতে আমরা প্লিজ ব্যবহার করি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। রিকোয়েস্ট বোঝাতে আমরা এইরকম সেন্টেন্স তৈরি করি। সবগুলোই হলো ভার্ব দ্বারা, সবগুলো আমাদের ভার্ব দ্বারা শুরু হলো সেন্টেন্স, তাই না? সবগুলোই কি ভার্ব দ্বারা শুরু, যে ভার্ব দ্বারা শুরু। আর আমাদের আরেকটা স্ট্রাকচার ছিল লেট দ্বারা শুরু হয়। তাহলে লেট দ্বারা কোন, এই যে ভার্ব দ্বারা শুরু হলো, এখানে একটা বিষয় হচ্ছে ভার্ব দ্বারা যে শুরু, এই সবগুলোর সাবজেক্ট হচ্ছে সেকেন্ড পারসন ইউ, এবং এই ইউটা এখানে সাইলেন্ট হিসেবে থাকে। যেমন ওপেন দ্য ডোর, দরজাটি খুলো। তোমাকে বলছি শাট দ্য উইন্ডো, জানালাটি বন্ধ করো। বা রিড অ্যাটেন্টিভলি, মনোযোগ দিয়ে পড়ো। এই কথাগুলো আমরা সাধারণত ইউকে বলে থাকি। এই জন্য ইম্পারেটিভ সেন্টেন্স যদি মেন ভার্ব দ্বারা শুরু হয় বা ভার্ব দ্বারা শুরু হয়, তখন সেখানে ইউ সাবজেক্টটাকে আমরা কমন ধরে নিই। এই জন্য এই সাবজেক্টটা আমাদের উল্লেখ করি না, সাইলেন্ট রাখি। আবার কোনো কোনো সময় এই সেকেন্ড পারসন সাবজেক্ট না হয়ে যদি থার্ড পারসন হয়, তখন তো আর সাইলেন্ট রাখা যাবে না। থার্ড পারসনটাকে আমাদের ইম্পারেটিভের স্ট্রাকচারে, এই ভার্বের স্ট্রাকচার নিতে গিয়ে আমরা এই লেটটাকে ভার্ব হিসেবে ইউজ করি। যেমন হচ্ছে লেট হিম ওপেন দ্য ডোর, অথবা লেট হার শাট দ্য উইন্ডো। যেমন হচ্ছে লেট মি have a glass of water. Let me have a glass of water. অথবা এরকম হতে পারে let them play cricket. অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সে যদি থার্ড পারসন বা ফার্স্ট পারসন সাবজেক্ট হয়, তখন আমরা লেট ইউজ করে ওই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভে রূপান্তরিত করি আর কি। তার মানে হচ্ছে লেট ইউজ করে এই সেন্টেন্সগুলোকে ইম্পারেটিভ স্ট্রাকচার প্রদান করে থাকে। তো এই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল। অপটেটিভ সেন্টেন্স যে সেন্টেন্স দ্বারা কোনো ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা, অপটেটিভ সেন্টেন্স দ্বারা বা যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অপটেটিভ সেন্টেন্স বলে, বা এই সেন্টেন্সটাকে ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য বলা হয়। এই সেন্টেন্সটাকে ইচ্ছা বা আশীর্বাদ সূচক বাক্য বলা হয়ে থাকে। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা ইচ্ছা, আকাঙ্ক্ষা বা প্রার্থনা বা আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করে তাকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলবো। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম। অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস মে প্লাস
সাবজেক্ট ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। তাহলে অপটেটিভ সেন্টেন্সে অবশ্যই মে থাকবে, মে দ্বারা শুরু হয়। যেমন এক্সাম্পল যদি দিই এটার মে, এরপর একটা সাবজেক্ট দিতে হবে মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও। এ হচ্ছে অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। অপটেটিভ সেন্টেন্স মে দ্বারা শুরু হয়। যেমন মে আল্লাহ হেল্প হিম, মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তার সহায় হন। মে আল্লাহ হেল্প হিম, আল্লাহ তার সহায় হন। মে আবার এরকম হতে পারে, আরেকটা এক্সাম্পল মে ইউ রিকভার সুন। অর্থাৎ যে সেন্টেন্স দ্বারা আমরা ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, আশীর্বাদ ইত্যাদি প্রকাশ করি তাকে অপটেটিভ সেন্টেন্স বা ইচ্ছা সূচক বাক্য বা আশীর্বাদ সূচক বাক্য বলে। আর অপটেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। তো মজার বিষয় হচ্ছে আমাদের আগের যে ইম্পারেটিভ সেন্টেন্স ছিল, এই ইম্পারেটিভ সেন্টেন্সে ভার্ব ওয়ান বা এটাকে আমরা বেস ফর্ম বলে থাকি, এবং অপটেটিভ সেন্টেন্সেও এই ভার্ব ওয়ান ব্যবহার করা হয়। তার মানে হচ্ছে এই দুই সেন্টেন্সে আমাদের ভার্বের সবসময় বেস ফর্মটা ব্যবহৃত হয়। তো এই হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স অথবা আবেগসূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য। এক্সক্লামেটরি সেন্টেন্স মানে হচ্ছে যে সেন্টেন্স মনের আকস্মিক কোনো অনুভূতি বা আবেগকে প্রকাশ করে, যে আকস্মিক কোনো অনুভূতি বা সাডেন ফিলিং বা ইমোশন, যে সেন্টেন্সটা কারো মনের কোনো সাডেন ফিলিং বা ইমোশনকে এক্সপ্রেস করে তাকে এক্সক্লামেটরি সেন্টেন্স বা আবেগসূচক বাক্য বলে। এই এক্সক্লামেটরি সেন্টেন্সের বেশ কিছু স্ট্রাকচার রয়েছে, অন্য সেন্টেন্সগুলোর মতো নয়। এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলোতে একটু ভ্যারাইটি রয়েছে। তো চলুন আমরা এই এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করি। স্ট্রাকচারের বেলায় যদি স্ট্রাকচারগুলো লিখি তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচারগুলো এরকম হয়। যেমন হচ্ছে ইন্টারজেকশন যুক্ত কিছু কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স আছে, হচ্ছে ইন্টারজেকশন ওয়ার্ড থাকবে, ইন্টারজেকশন ওয়ার্ড এর পরই আসে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন। এক্সক্লামেটরি সেন্টেন্সের যে আলাদা সাইন থাকবে এটা নোট অফ এক্সক্লামেশন। তারপরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এটা হচ্ছে ইম্পারেটিভ এক্সক্লামেটরি সেন্টেন্সের একটা স্ট্রাকচার। ইন্টারজেকশন ওয়ার্ড দিয়ে যখন আমরা এক্সক্লামেটরি সেন্টেন্স তৈরি করব তখন এটা স্ট্রাকচার হবে এরকম, ইন্টারজেকশন ওয়ার্ড। যেমন এলাস, ইন্টারজেকশন ওয়ার্ড আই এম আনডান, কিন্তু লাস্টে ফুল স্টপ ব্যবহার করতে হবে। আবার এরকম হুররে উই ওন দ্য গেম। এই হলো একটা এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার। আবার আমাদের কিছু এক্সক্লামেটরি সেন্টেন্স হাউ দ্বারা শুরু হয় বা হোয়াট এ দ্বারা শুরু হয়। তাহলে হাউ দ্বারা শুরু হলে কীরকম স্ট্রাকচার হয়? হাউ দ্বারা যে এক্সক্লামেটরি সেন্টেন্সগুলো শুরু হয় সেটা স্ট্রাকচার হচ্ছে হাউ, এরপরে অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট, তারপরে ভার্ব প্লাস অবজেক্ট বা এক্সটেনশন যাই থাকে এগুলো আমরা এখানে ইউজ করব। যেমন হচ্ছে হাউ দ্বারা হয়, তাহলে এটার এক্সাম্পল হচ্ছে হাউ বিউটিফুল, যে অ্যাডজেক্টিভ হাউ বিউটিফুল। এরপর সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড ইজ, এবং এই সেন্টেন্সটির শেষে নোট অফ এক্সক্লামেশন ব্যবহার করতে হয় হাউ দ্বারা যখন শুরু হবে। এটা কি করতে হবে? শেষ বেলায় নোট অফ এক্সক্লামেশনটাকে ইউজ করতে হবে। যেমন হাউ নাইস দ্য প্লেস ওয়াজ। আর কোনো সময় আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্সটা হোয়াট এ দ্বারা শুরু হয়। কী দ্বারা শুরু হয়? কোনো সময় এক্সক্লামেটরি সেন্টেন্স শুরু হয় হচ্ছে হোয়াট এ দ্বারা। তাহলে হোয়াট এ বা এন।
এরপরে অ্যাজেক্টিভ দিতে হবে, আবার হাওয়ার মতো এখানে একটা অ্যাজেক্টিভ আসবে, হোয়াট এ বা এন এর পরে আমাদের একটা অ্যাজেক্টিভ দিতে হবে। তারপরে হচ্ছে নাউন, এরপরে আমাদের সাবজেক্টটি আসবে প্লাস ভার্ব প্লাস আমাদের এক্সটেনশন যদি থাকে, এরপরে নোট অফ এক্সক্লামেশন। তাহলে এই সেন্টেন্সটি শুরু হবে হোয়াট এ দ্বারা বা হোয়াট এন দ্বারা। হোয়াট এ বিউটিফুল, যেমন হচ্ছে এই বিউটিফুল বার্ড, এটা যদি এরকম হয়, এক্সাম্পল হচ্ছে হোয়াট এ বিউটিফুল বার্ড, হোয়াট এ বিউটিফুল বার্ড ইট, এই যে নাউন বসছে একটা নাউন, এটা হচ্ছে সাবজেক্ট, ইট ইজ, এটা হচ্ছে বার্ডের প্রোনাউন হিসেবে ইট বসছে এখানে। যেমন হচ্ছে আরেকটা সেন্টেন্স, হোয়াট এন ইন্টারেস্টিং মুভি, এই নাউনের পরে সাবজেক্ট লাগবে, হোয়াট এন ইন্টারেস্টিং মুভি দ্যাট মুভি ইট ইজ। ঠিক আছে, এখানে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব আমাদের চেঞ্জ হতে পারে, যে ভার্বটাই থাকবে টেন্স অনুযায়ী ভার্বগুলো চেঞ্জ হয়। এবার আমাদের আরেকটি সেন্টেন্স হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার হচ্ছে, যদি আমরা ইন্টারজেকশন হাউ হোয়াট ছাড়া ব্যবহার করি, সেটা হচ্ছে ইফ যুক্ত আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স। ইফ, যেমন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস ওয়ার বা ভার্ব এর পাস্ট ফর্ম। অক্সিলিয়ারি ভার্ব থাকলে এখানে কি বসবে, শুধু ওয়ার বসবে, আর যদি ভার্ব অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেটার পাস্ট ফর্ম বসবে, এবং এরপরে কি বসবে, আমাদের যে নাউনটা থাকবে এখানে একটা নাউন বসবে, আদার্স কোনো ওয়ার্ড বসবে এখানে, আদার্স দিয়ে আমরা দিতে পারি, যা থেকে সেটা বসবে এখানে আদার্স ওয়ার্ড, এবং এটা শেষে হচ্ছে নোট অফ এক্সক্লামেশন বা এক্সক্লামেটরি চিহ্ন। তাহলে ইফ দ্বারা যদি কোনো সেন্টেন্স হয় এক্সক্লামেটরি, সেটা স্ট্রাকচার হচ্ছে ইফের পরে সাবজেক্ট, সাবজেক্টের পরে ওয়ার, এবং ভার্ব থাকলে ভার্বের পাস্ট ফর্ম। যেমন ইফ আই ওয়ার, ইফ আই ওয়ার, এরপর আদার ওয়ার্ডস এ চাইল্ড, অথবা ইফ আই ওয়ার আ কিং, এই যে নোট অফ এক্সক্লামেশন, ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। এই হলো আমাদের ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। আবার কোনো কোনো সময় আমাদের ইফ যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্সটা একটু ভিন্ন রকমের হতে পারে। ইফের পরে হেড থাকতে পারে, আবার ইফের পরে কী থাকতে পারে, হেড থাকতে পারে। যেমন হচ্ছে ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হেড। আগে ছিল শুধু ইফ প্লাস সাবজেক্টের পরে ওয়ার ছিল, এখন হচ্ছে ইফ প্লাস সাবজেক্টের পরে হেড থাকবে এবং আদার্স ওয়ার্ড থাকবে, হেড প্লাস আদার্স, আদার্স এরপরে নোট অফ ইন্টারোগেশন। যেমন হচ্ছে এইটার এক্সাম্পল হচ্ছে ইফ আই হ্যাড দ্য উইংস অফ আ বার্ড, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এ নোট অফ ইন্টারোগেশন। অথবা এই সেন্টেন্সটাকে আমরা আরেকটি স্ট্রাকচারে লিখতে পারি, হেড প্লাস সাবজেক্ট, হেড প্লাস সাবজেক্ট প্লাস আদার্স, এই নোট অফ ইন্টারোগেশন। এই সেন্টেন্সটাকে তাহলে এটার স্ট্রাকচারটা হবে হেড আই দ্য উইংস অফ এ বার্ড, নোট অফ ইন্টারোগেশন, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। ঠিক এরকম স্ট্রাকচার। এরকম আরও সেন্টেন্স হতে পারে, ইফ হি হ্যাড দ্য পাওয়ার অফ ম্যাজিশিয়ান। ঠিক আছে, এই হচ্ছে ইফের পরে হেড যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স এবং ইফের পরে ওয়ার যুক্ত এক্সক্লামেটরি সেন্টেন্স। লাস্টলি আমরা আরেকটি স্ট্রাকচার পড়ব, এক্সক্লামেটরি সেন্টেন্সের আরেকটি স্ট্রাকচার আমরা পড়ব, সেটি হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স অনেক সময় উডদেট যুক্ত হয়, এক্সক্লামেটরি সেন্টেন্স উডদেট যুক্ত হয়, উডদেট, যেমন হচ্ছে উডদেট, সাবজেক্ট প্লাস কুড,
কুড ব্যবহার করতে হবে। উড দ্যাট, এরপরে সাবজেক্ট, এরপরে কুড ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স, তারপরে হচ্ছে ভার্ব এবং এরপরে আদার্স কোনো কিছু থাকলে আমরা সেটা লিখবো এখানে। ঠিক আছে, এই হচ্ছে উড দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্ব প্লাস আদার্স ব্যবহার করে এক্সক্লামেটরি সেন্টেন্স গঠনের স্ট্রাকচার। যেমন হচ্ছে এটার এক্সাম্পল হচ্ছে would that I could be a child again এবং would that you could be a millionaire। অর্থাৎ আমি যদি আবারও একজন শিশু হতাম, তুমি যদি একজন মিলিয়নিয়ার হতে। ঠিক আছে, এই হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্সের স্ট্রাকচার এবং এক্সাম্পল। আমরা আজকে এখানে অর্থ অনুসারে 5 প্রকার সেন্টেন্সের সংজ্ঞা, স্ট্রাকচার এবং এক্সাম্পল নিয়ে আলোচনা করেছি। পরবর্তী ক্লাসে আমরা গঠন অনুসারে 3 প্রকার সেন্টেন্সের বিস্তারিত আলোচনা করব।